আসসালামু আলাইকুম। আইটিআরস 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রবিউল ইসলাম। আপনি কি নতুন পাসপোর্ট করতে চান? অথবা পুরাতন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে? এখন নতুন পাসপোর্ট করতে চান বা আপনার পাসপোর্ট রিনিউ করতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। এই ভিডিও থেকে শিখতে পারবেন সর্বশেষ নিয়ম অনুযায়ী কিভাবে নতুন পাসপোর্টের আবেদন করবেন, অথবা আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে কিভাবে সেটা রিনিউ করবেন, অথবা হারিয়ে গেলে কিভাবে নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন। সবকিছু জানতে পারবেন মাত্র একটা ভিডিওতেই। এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে পাসপোর্ট সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, পাসপোর্ট করার জন্য আপনার নিজের এনআইডি কার্ডটি অবশ্যই প্রয়োজন হবে। আপনার পিতামাতার এনআইডি কার্ড থাকলে সেটাও সাথে রাখুন, আর যদি আপনার আরও কোনো ডকুমেন্টস যেমন স্কুল সার্টিফিকেটও থাকে সেক্ষেত্রে সেটাও রাখেন। এই সব ডকুমেন্টসগুলোর সাথে মিল রেখেই সকল তথ্যাদি এন্ট্রি করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আপনি যদি মোবাইল থেকে কাজটি করতে চান তাহলে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন এবং ডান পাশে 3 ডট মেনুতে ক্লিক করে যদি ডেস্কটপ সাইটে টিক মার্ক করে দেন তাহলে আমার সাথে মিলে যাবে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ভিজিট করবেন epassport.gov.bd এই ওয়েবসাইটে। এখানে আসলে আপনি সকল নিয়মাবলী জানতে পারবেন। কোথায় কি করতে হবে সবকিছু এখানে বাংলা এবং ইংরেজিতে পেয়ে যাবেন। আপনি সর্বপ্রথম এখানে এসে থাকলে এখানে আপনার আগে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আর যদি আগে থেকে আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সাইন ইন বাটনে ক্লিক করে জাস্ট আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আমরা যেহেতু এখানে একেবারেই নতুন তাই আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অনলাইনে পাসপোর্ট আবেদন নতুন রিইস্যু এর নিচ থেকে সরাসরি অনলাইন আবেদন মেনুতে ক্লিক করুন। স্টেপ 1 চেক অ্যাবিলিটি অফ পাসপোর্ট ইন ইউর রিজন। এখানে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, এখান থেকে যেহেতু আমরা বাংলাদেশ থেকে আবেদন করছি তাই ইয়েস সিলেক্ট করতে হবে। আপনি অন্য কোনো দেশ থেকে আবেদন করে থাকলে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করলে কোন দেশ থেকে আবেদন করছেন প্রথমে সেই দেশ এবং তারপর সিলেক্ট বাংলাদেশ মিশন এই অপশন থেকে বাংলাদেশ মিশন সিলেক্ট করতে হবে। আমরা ইয়েস সিলেক্ট করলাম কারণ আগেই বলছি আমরা বাংলাদেশ থেকে আবেদন করছি। তারপর এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, এখান থেকে আপনার বর্তমান ঠিকানার যে জেলাটা সেই জেলাটা সিলেক্ট করতে হবে। অবশ্য ভালো হয় আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুইটা যদি একই হয় তাহলে ভালো হয়, আর আলাদা হলেও কোনো সমস্যা নেই। স্থায়ী বর্তমান ঠিকানা আলাদা হলেও কোনো সমস্যা নেই। আপনার বর্তমান ঠিকানা কোন জেলায় সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর সিলেক্ট দি পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস, এখান থেকে আপনার বর্তমান ঠিকানার থানাটা সিলেক্ট করতে হবে, পুলিশ স্টেশন বা থানা। তো এখান থেকে আপনার থানাটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনি দেখতে পাবেন আপনাকে কোন আঞ্চলিক পাসপোর্ট অফিসে নিবন্ধন করতে হবে, এই যে এখানে সেটা পেয়ে যাবেন। এরপর নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। স্টেপ 2তে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এবং তারপর এখানে আই অ্যাম হিউম্যান এই চেকবক্সে টিকমার্ক দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। এরপর আপনি চলে আসবেন স্টেপ 3তে। এখানে পাসওয়ার্ডের ঘরে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে যেখানে মিনিমাম 6টা ক্যারেক্টার থাকবে, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নাম্বার এবং চাইলে আপনি একটা স্পেশাল ক্যারেক্টারও রাখতে পারেন। এরপর রিটাইপ পাসওয়ার্ড, এই ঘরে ওই সেম পাসওয়ার্ডটি আবারও এখানে লিখতে হবে। পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ ইনের সময় যেহেতু এই পাসওয়ার্ডটি দরকার হবে তাই এই পাসওয়ার্ডটি আপনি অন্য কোথাও লিখে রাখবেন। এরপর পার্সোনাল ইনফরমেশন, এখানে এসে আপনার ফুল নেম, গিভেন নেম, সার নেম এগুলো এন্ট্রি করতে হবে। এখানে ফুল নেম এটা আপনি লিখতে পারবেন না, এটা অটোমেটিক্যালি চলে আসবে। আপনাকে লিখতে হবে গিভেন নেম এবং সার নেম। এই গিভেন নেম এবং সার নেম এই দুইটা যারা বুঝতে পারেন না তাদের জন্য এখন সংক্ষেপে কিছু টিপস দিব। এখানে আমি দুইটা এক্সাম্পল দিয়েছি, যেমন এটা হলো আমার ফুল নেম, মনে করুন মোহাম্মদ রবিউল ইসলাম। তো এটা যদি আমার ফুল নেম হয় তাহলে গিভেন নেম হবে, আমি এখানে দিয়েছি প্রথম দুইটা মোহাম্মদ রবিউল, আর এই ইসলাম এটা হলো সার নেম। আর যদি আপনার নামে দুইটা শব্দ থাকে যেমন রহিম শেখ, সেক্ষেত্রে আপনার গিভেন নেম হবে রহিম এবং সার নেম হবে শেখ। আর যদি একটাই থাকে অর্থাৎ একটা শব্দই থাকে যেমন শুধু রহিম, তাহলে তো শুধু রহিম লিখলেই হবে। তাহলে এখন আমরা এখানে গিভেন নেম দিলাম এমডি রবিউল এবং সার নেম দিব ইসলাম। এইবার একটা মজার বিষয় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, ফুল নেম এখানে কিন্তু আমার পুরো নামটা চলে আসছে এমডি রবিউল ইসলাম।
তো এখানে যদি দেখেন উল্টা হয়ে গেছে, যেমন এখানে আপনি যদি রবিউল দিতেন আর এখানে যদি ইসলাম দিতেন তাহলে কিন্তু নামটাও এখানে উল্টা আসতো। তো এখন এখানে যদি আপনার নামটা ঠিক থাকে তাহলে বুঝবেন যে আপনার গিভেন নেম এবং সারনেম এই দুটা ঠিক আছে। আর এই গিভেন নেম এটা কিন্তু অপশনাল, যদি আপনার নামে একটাই শব্দ থাকে সেক্ষেত্রে আপনি সারনেমে এখানে দিয়ে দেবেন। তো আমাদের নামে 3টা শব্দ, তাই আমরা এভাবে দিলাম। মোবাইল ফোন নাম্বার, এখানে সিলেক্ট কান্ট্রি কোড, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি তাই আমাদের এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আই অ্যাম হিউম্যান এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করে দিবেন। এখন আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেখানে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক গিয়েছে, আমাদেরকে ওই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আমাদের এখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। অভিনন্দন, আপনি এই ধাপটি সফলভাবে সম্পূর্ণ করেছেন। এখন আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। এখানে ইউজার নেম হলো আপনার ইমেল। এখন আমরা এখানে চলে আসব, এখান থেকে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এই বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট টাইপ, অর্ডিনারি পাসপোর্ট এবং অফিসিয়াল পাসপোর্ট। অর্ডিনারি পাসপোর্ট এটা হলো সাধারণ পাসপোর্ট, আর অফিসিয়াল পাসপোর্ট যদি আপনি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকেন এবং কোনো সরকারি কাজে অর্থাৎ অফিসিয়াল কোনো কাজেই যদি দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট করে থাকেন সেক্ষেত্রে অফিসিয়াল পাসপোর্ট এটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু সাধারণ পাসপোর্টের আবেদন করব সাধারণ ব্যক্তি হিসেবে, সেজন্য এখান থেকে অবশ্যই অর্ডিনারি পাসপোর্ট এটা সিলেক্ট করতে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করে দিবেন। এখন এই আবেদনটি যদি আপনি আপনার নিজের জন্য করে থাকেন সেক্ষেত্রে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এখানে একটা টিকমার্ক করে দিবেন, তাহলে এখানে আপনার নাম ঠিকানাগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আর যদি অন্যের জন্য করে থাকেন, তার মানে যার অ্যাকাউন্ট তার নামে না করে তার পরিবারের অন্য কোনো সদস্যের জন্য করে থাকেন সেক্ষেত্রে এখানে আর টিকমার্ক দেওয়ার দরকার নেই। এরপর সিলেক্ট জেন্ডার, এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, মেল। এরপর দেখতে পাচ্ছেন ফুল নেম, এখানে ফুল নেম, গিভেন নেম, সারনেম এই বিষয়টা আগেই বুঝিয়েছি তাই এখন আর এই বিষয়ে আলোচনা করছি না। এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রফেশন, এখান থেকে পেশাটা সিলেক্ট করতে হবে। তারপর সিলেক্ট রিলিজিয়ান, এখান থেকে ধর্ম সিলেক্ট করবেন। এরপর এখানে আবেদনকারীর মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, এখান থেকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে যেহেতু আপনি বাংলাদেশি। তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, এখান থেকে আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলার নামটি সিলেক্ট করতে হবে এখান থেকে। তারপর সিলেক্ট ডেট অফ বার্থ, এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে জন্ম তারিখটি সিলেক্ট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ ইনফরমেশন, সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, আপনি কোন সূত্রে বাংলাদেশের নাগরিক সেইটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে বাই বার্থ এটা সিলেক্ট করলাম আমি, যেহেতু এই অ্যাপ্লিক্যান্ট জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক তাই এখান থেকে বাই বার্থ এটা সিলেক্ট করতে হবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করে দিতে হবে। এরপর আমাদেরকে নিয়ে আসবে অ্যাড্রেস পেজে, এখান থেকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানার যে জেলাটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সিটি, ভিলেজ বা হাউস, তো এখান থেকে যেহেতু গ্রামীণ ঠিকানা তাই আমরা এখান থেকে গ্রামের নামটা লিখে দিব। এরপর সিলেক্ট পোস্ট অফিস, এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করতে হবে। তারপর সিলেক্ট পুলিশ স্টেশন, এখান থেকে থানা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা থানাটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা, যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুইটা একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই চেকবক্সে একটা টিক মার্ক দিলে এই নিচেও কিন্তু ওই উপরের ঠিকানাটা এখানে চলে আসবে। আর যদি ভিন্ন ঠিকানা হয়ে থাকে সেক্ষেত্রে একইভাবে আপনি এখানে আপনার ঠিকানাটা এখানে দিয়ে দিবেন, বর্তমান ঠিকানাটা আর কি। তো আমাদের যেহেতু দুইটা ঠিকানা একই তাই আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে দিব। এরপর টিক মার্ক দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার আবেদিত পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদন জমা বা বাতিল করতে পারবেন না। আবেদন জমাদানের জন্য পাসপোর্ট অফিসের আরপিও বা বিএম নাম বর্তমান ঠিকানার উপর নির্ভর করবে। তো এখানে যখন আমরা বর্তমান ঠিকানাটা সিলেক্ট করব তখন আপনার রিজনাল পাসপোর্ট অফিস যেটা সেটা কিন্তু
এখানে শো করবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শো করছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কিছুই করতে হবে না, আপনাকে সিলেক্ট করাই আছে এই যে এটা। তারপর এখান থেকে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনার এনআইডি নাম্বারটা লিখতে হবে। আর একটা মজার বিষয় হলো, এখানে যখন আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি দিবেন, তখন এখানে আপনার ডিটেলস অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে আপনি আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। এখানে বলছে যে আপনার পূর্বে কোনো পাসপোর্ট ছিল কিনা। যদি আপনার পূর্বে কোনো পাসপোর্ট থেকে থাকে, তাহলে এখান থেকে এই যে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি, এটা যদি থেকে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি আপনার ইলেকট্রনিক পাসপোর্ট থেকে থাকে, সেক্ষেত্রে ইয়েস এটা সিলেক্ট করবেন। আর যদি এটা সিলেক্ট করেন, অর্থাৎ হ্যাঁ দেন যে আপনার আগে পাসপোর্ট ছিল, এটা যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আরও 4টা অপশন নিচে চলে আসবে। এখান থেকে আপনাকে কি করতে হবে, যে আপনি কেন নতুন করে আর একটা পাসপোর্ট করবেন, ওই পাসপোর্টটার কি হয়েছিল। এটা হতে পারে আপনার হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, অথবা মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সাধারণত মেয়াদই শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে এক্সপায়ার্ড এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রিভিয়াস পাসপোর্টের নাম্বারটা এখানে দিবেন, এবং ওই পাসপোর্টটা ইস্যু ডেট কত ছিল এবং এক্সপায়ার ডেট কত ছিল সেটা এখানে এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে তারপর এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমাদের আগে কোনো পাসপোর্ট ছিল না, তাই আমরা এখান থেকে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট এটা সিলেক্ট করব। এখন আপনি একেবারে নিচে চলে আসুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ এ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ। এখানে আপনাকে বলা হচ্ছে আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস, আর না থাকলে নো আই ডোন্ট হ্যাভ, আর থাকলে ইয়েস আই হ্যাভ অ্যানাদার পাসপোর্টস। তো আমাদের যেহেতু নাই, সো আমরা এখান থেকে নো আই ডোন্ট হ্যাভ এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। এরপর এই পেজে আমাদেরকে প্যারেন্টাল ইনফরমেশন ফিল আপ করতে হবে। প্রথমে আমরা এখানে পিতার তথ্য দিব, তারপর নিচে মাতার তথ্য দিব। তো এখানে ফাদার্স নেম, আর এই সব তথ্যগুলো কিন্তু আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এস পার এনআইডি অর বিআরসি, অর্থাৎ এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী এই তথ্যগুলো কিন্তু আপনি ফিল আপ করবেন। আমার বাবার নাম দিলাম, তারপর বাবার পেশা কি, এখানে তার পেশাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর ন্যাশনালিটি কি, তার ন্যাশনালিটি এখান থেকে বাংলাদেশি। তারপর তার এনআইডি নাম্বার, অর্থাৎ আবেদনকারীর পিতার এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে যদি থাকে। আপনি চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। মাদার ইনফরমেশন, এখানে আমাদেরকে মাতার তথ্য দিতে হবে, আর এটাও কিন্তু এনআইডি বা জন্ম সনদ অনুযায়ী। তারপর তার পেশা, এরপর ন্যাশনাল বাংলাদেশি। এখন এখানেও একইভাবে মাতার এনআইডি নাম্বারটা দিবেন, চাইলে নাও দিতে পারেন যেহেতু এটাও অপশনাল। তারপর নিচ থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, অর্থাৎ অবিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রে সিঙ্গেল। আর যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে এখান থেকে ম্যারিড সিলেক্ট করতে হবে। তো এই যে আমরা যদি ম্যারিড সিলেক্ট করি, সেক্ষেত্রে এখান থেকে স্পাউস নেম, অর্থাৎ স্ত্রীর নাম। আর যদি আমরা মহিলার পাসপোর্টের আবেদন করতাম, তাহলে এখানে তার স্বামীর নাম লিখতে হবে। সিলেক্ট প্রফেশন, এখান থেকে স্ত্রী পেশার সিলেক্ট করতে হবে। সিলেক্ট ন্যাশনালিটি বাংলাদেশি। আর এটা খোঁজার জন্য এখানে বাংলাদেশি লিখে সার্চ করলে সহজেই পেয়ে যাবেন। আপনি যেটা খুঁজছেন সেটা এখানে লিখে সার্চ করলে সহজেই পেয়ে যাবেন বাংলাদেশি। এরপর এখানে তার এনআইডি নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে দরকার নাই, কারণ এটাও অপশনাল। তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট। ইমার্জেন্সি বা জরুরি প্রয়োজনে কার সাথে যোগাযোগ করবে অফিস, এমন একজন ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু আমরা অলরেডি 3 জন ব্যক্তির তথ্য এন্ট্রি করেছি, যেমন বাবা, মা এবং স্ত্রী। তো আপনি যদি এছাড়াও অন্য কেউকে ইমার্জেন্সি কন্ট্যাক্টে সেক্ষেত্রে এখান থেকে তার সাথে আপনার সম্পর্ক কি সেটা এখান থেকে সিলেক্ট করে দিই। আমরা এখান থেকে স্পাউস দিয়ে দিই। স্পাউস এখানে আমরা সিলেক্ট করলে তার নাম কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসে। এখন তার ঠিকানাটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ইমেইল অ্যাড্রেস, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে দরকার নাই। তারপর কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, এই নাম্বারটা অবশ্যই দিবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন পাসপোর্ট অপশন। এখান থেকে আপনি কত পেজের পাসপোর্ট করতে চান, ধরুন 48 পেজ।
আর এই পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন ভ্যালিডিটি, এখান থেকে আপনি কতদিন মেয়াদ চাচ্ছেন। ধরুন 5 বছর, সেক্ষেত্রে আপনার প্রাইস বা আপনার ফি দিতে হবে হচ্ছে 4025 টাকা। আর এটাকে যদি আপনি 48 পেজ 5 বছরের জায়গায় আপনি যদি 10 বছর মেয়াদ চান, সেক্ষেত্রে এখানে 10 ইয়ার্স সিলেক্ট করবেন এবং ফি হয়ে যাবে 5750 টাকা। আর এবার ধরুন আপনি এখানে 64 পেজ দিলেন, 64 পেজ দিয়ে যদি 10 বছর সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার 8050 টাকা, আর 5 বছর সিলেক্ট করলে আপনার 6325 টাকা। তো আমি হচ্ছে 48 পেজ এবং 10 ইয়ার্স হচ্ছে মেয়াদ, এটা করব। আমি এখান থেকে 48 পেজেস এবং এখান থেকে 10 ইয়ার সিলেক্ট করব। তারপর এখানে দেখতে পাচ্ছি 5750 টাকা, এটা হচ্ছে ফিস, এটা আমাকে পে করতে হবে। তো তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি অপশন, এখানে রেগুলার ডেলিভারি অর্থাৎ সাধারণ যেটা রেগুলার ডেলিভারি, এটা আপনি করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি টাইম হচ্ছে 15 ওয়ার্কিং ডেজ অর্থাৎ 15 কর্মদিবসের মধ্যে পাবেন। আর এটার জন্য আপনার ফি 5750 টাকা। এইবার আপনার এক্সপ্রেস ডেলিভারি, তার মানে আপনার দ্রুত লাগবে, জরুরি ভিত্তিতে লাগবে, সেক্ষেত্রে আপনার এখানে টাইম হচ্ছে 7 ওয়ার্কিং ডেজ অর্থাৎ 7 কর্মদিবসের মধ্যে আপনি পাসপোর্ট পাবেন, হাতে পাবেন পাসপোর্ট। এর জন্য আপনার ফি দিতে হবে 8050 টাকা। আর সুপার এক্সপ্রেস ডেলিভারি মানে অতি জরুরি আর কি, তো এটা যদি সিলেক্ট করেন তাহলে এটা পাবেন হচ্ছে ডেলিভারি টাইম 2 ওয়ার্কিং ডেজ অর্থাৎ 2 কর্মদিবসের মধ্যে পাসপোর্ট কিন্তু পাবেন। আর এর জন্য আপনার ফি দিতে হবে 10,350 টাকা। তো আমরা এখন রেগুলার ডেলিভারি এটা সিলেক্ট করব এবং এখানেই টাকার অঙ্ক সব থেকে কম 5750 টাকা। তারপর আমাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনি আপনার ডিটেলস দেখতে পাবেন, যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে এই যে এডিটে ক্লিক করে সেই অপশনটা সিলেক্ট করে দিয়ে আবার এখানে চলে আসবে। আর এই তথ্যগুলো কিন্তু খুব সতর্কতার সাথে মিলিয়ে নেবেন, কারণ একবার ভুল সাবমিট হয়ে গেলে এটা আপনি কারেকশন করতে পারবেন না, পরবর্তীতে অনেক সমস্যায় পড়ে যাবেন আপনি। এই কারণে সতর্কতার সাথে এটা বারবার চেক করবেন। যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পান সেক্ষেত্রে এডিটে ক্লিক করে অবশ্যই কারেকশন করে তারপর এখানে আসবেন। আমরা সব কিছু দেখেছি মিলিয়ে, আমাদের কোনো সমস্যা নেই, কোনো ভুল ত্রুটি নেই। এখন আমরা চলে যাব পরবর্তী ধাপ। পরবর্তী ধাপে যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন অফ কনসেন্ট। এখানে আপনি বলছেন যে আমি শপথ করে বলছি যে আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সত্য, আমি পাসপোর্ট আইন এবং বিধিবিধান সম্পর্কে অবগত আছি। কোনো অসত্য তথ্য প্রদান অথবা কোনো তথ্য গোপন করলে উক্ত আইন বিধানাবলী আমার উপর আরোপযোগ্য হবে। একই কথা ইংরেজিতেও লেখা আছে। এখন এই চেকবক্সে একটা টিকমার্ক দিবেন, তারপর এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এই বাটনে ক্লিক করে দিবেন। এখানে আপনাকে আবারও একটি সতর্কতামূলক মেসেজ দিচ্ছে যে আবারও আপনি ভেবে দেখুন যে সব কিছু ঠিক আছে কিনা। যদি মনে করেন সব কিছু ঠিক আছে তাহলে আপনি এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এই বাটনে ক্লিক। এরপর আপনাকে এখানে নিয়ে আসবে। এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাউন্ট কিন্তু 5750 টাকা। তো এটা এখন আমাদেরকে পে করতে হবে। আমরা দুইভাবে পে করতে পারবো, একটা হচ্ছে অনলাইন পেমেন্ট আর একটা হলো অফলাইন। তো অফলাইন পেমেন্টটা আসলে সহজ, এখান থেকে এখন অফলাইন পেমেন্ট সিলেক্ট করে আপনি পরের ধাপে চলে যেতে পারবেন, অর্থাৎ আবেদনটা শেষ করতে পারবেন। আর এই পেমেন্টটা আপনি ব্যাংকে গিয়ে দিতে পারবেন, অর্থাৎ এখন কিন্তু আবেদনটা আপনি শেষ করে ফেলতে পারবেন অফলাইন পেমেন্ট সিলেক্ট করে। আর অনলাইন পেমেন্ট করলে আমাদেরকে টাকাটা পে করে তারপর আমাদের আবেদনটা শেষ করতে হবে। তো আমরা অনলাইন পেমেন্ট সিলেক্ট করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্টস টাইপ, এখান থেকে একটাই আছে এক পে, এই এক পেই সিলেক্ট করতে হবে। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এখানে এলে আপনি বাংলাদেশে প্রচলিত প্রায় সকল পেমেন্ট মাধ্যমগুলোই দেখতে পাবেন। আপনি যেটাতে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন। আমি নগদ থেকে পেমেন্ট করব, তাই উপরের ট্যাব থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম। এবার নিচে বাই কন্টিনিউইং অফ ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন চেক বক্সে টিকমার্ক দিয়ে নিচে পে বাটনে ক্লিক করুন। এখানে আপনার নগদ নাম্বারটা দিয়ে প্রসিড বাটনে ক্লিক করলে আপনার নগদ নাম্বারে একটা অন টাইম পাসওয়ার্ড বা ওটিপি যাবে, সেটি ইন্টার ভেরিফিকেশন কোড এর নিচের বক্সে লিখে আবারও প্রসিড বাটনে ক্লিক করুন। তারপর ইন্টার পিন এর নিচের বক্সে আপনার নগদ পিন নাম্বারটি লিখে আবারও প্রসিড বাটনে ক্লিক করুন, তাহলেই আপনার পেমেন্ট হয়ে যাবে। যদি আপনার নগদ অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা
থেকে থাকে। এজন্য পেমেন্ট করার আগে অবশ্যই আপনার অ্যাকাউন্টে যত টাকা দরকার তার থেকে একটু বেশি টাকা ক্যাশ ইন করে নেবেন। পেমেন্টটা শেষ, কিন্তু পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করতে পারলাম না। এখন করণীয় কি? পরে সেটা দেখাবো। এখানে আরও একটা সমস্যা আছে, দেখুন চেক পেমেন্ট স্ট্যাটাস। এখানে ক্লিক করলে পেমেন্ট ট্রানজ্যাকশন ওয়াজ নট ফাউন্ড লেখা আসে। তবে কি আমাদের পেমেন্টটা হয়নি? কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তো কেটে নিয়ে গেছে। তাহলে কি আমার টাকা লস যাবে নাকি? চিন্তায় ফেলাই দিলেন তো ভাই। আমি প্রথমবার যখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করেছিলাম তখন এটা নিয়ে খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। পরে দেখলাম যে এটা হতে একটু সময় লাগে। বন্ধুরা, এখানে আপনার টেনশনের কিছু নাই, আপনার টাকা হারাবে না, জাস্ট একটু সময় লাগবে পেমেন্টটা সম্পূর্ণ প্রসেস হতে। সেটা 5 থেকে সর্বোচ্চ 10 মিনিট। এখানে দেখুন প্রসেসিং লেখা আসছে। আপনাকে এখানে কিছুই করতে হবে না। 7-8 মিনিট পর চেক পেমেন্ট স্ট্যাটাস বাটনে ক্লিক করুন। দেখবেন পেমেন্ট ট্রানজ্যাকশন ওয়াজ সাকসেসফুল লেখা এরকম একটা মেসেজ পাবেন। ব্যাস, তাহলে আপনার পেমেন্ট কনফার্মেশন হয়ে গেল। এখন ওকে বাটনে ক্লিক করলে মেসেজটা চলে যাবে এবং আপনি পরের ধাপে চলে যাবেন। অভিনন্দন, আপনি এই ধাপটি সফলভাবে সম্পূর্ণ করেছেন। এখন আপনাকে অ্যাপ্লিকেশন সামারি এবং আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। এখন আপনাকে অ্যাপ্লিকেশন সামারি ও আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। প্রিন্ট সামারি বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন সামারি ও ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এই বাটনে ক্লিক করে পূরণকৃত আবেদন ফর্ম ডাউনলোড করুন এবং প্রিন্ট করে নিন। এখন আমি দেখাবো কিভাবে মানি রিসিট ডাউনলোড করবেন। আপনি যদি অনলাইন পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে পেমেন্ট করার পর যে রসিদটা পাবেন সেটা কিভাবে ডাউনলোড করবেন সেটাই এখন দেখাবো। পাসপোর্টের অনলাইন পেমেন্ট সাধারণত একপে এর মাধ্যমে হয়, তাই আমরা প্রথমে একপে এর ওয়েবসাইটে ভিজিট করব। সাইটটির লিঙ্ক হলো ekpay.gov.bd। এখানে এসে পূর্ববর্তী পরিশোধসমূহ বা পেমেন্ট হিস্ট্রি এই বাটনে ক্লিক করুন। এখান থেকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি, এই যে এটা সিলেক্ট করবেন। এরপর ইন্টার পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি, এখানে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিটি লিখে এখানে সাবমিট বা জমা দিন বাটনে ক্লিক করুন। আর এই আইডিটি আপনি যে পাসপোর্টে যে আবেদন করেছেন, আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন যে সামারি সেখানে কিন্তু এই আইডিটা পেয়ে যাবেন। ওই আইডিটি ঠিক যেভাবে আছে সেভাবেই কপি করে এনে এখানে পেস্ট করে দিয়ে তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তাহলে পেমেন্ট রিসিপ্টটি এখানে দেখতে পাবেন। এখান থেকে ভিউ বাটনে ক্লিক করে এটি দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন এবং ডাউনলোড বাটনে ক্লিক করে এটি ডাউনলোড করতে পারবেন। আপনি যখন আবেদনটি জমা দিবেন তখন এই কাগজটিও সাথে দিয়ে দিবেন। অভিনন্দন, আপনি সফলভাবে পাসপোর্টের আবেদন সম্পূর্ণ করেছেন। ব্যাস, আপনার কাজ শেষ। এখন আপনাকে কি কি ডকুমেন্ট সংযুক্ত করে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে সেইটা আপনার প্রিন্টকৃত অ্যাপ্লিকেশন সামারি এর নিচের দিকেই পেয়ে যাবেন। এখানে সবকিছুই লেখা আছে। এই সকল ডকুমেন্টস একত্রিত করে আপনার রিজনাল পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। আপনার ডকুমেন্টস পাসপোর্ট অফিসে জমা দেওয়ার পর সেটি কী অবস্থায় আছে বা আপনার পাসপোর্ট ডেলিভারির সময় হলো কিনা, অর্থাৎ আপনার আবেদনের স্ট্যাটাস জানতে পারবেন epassport.gov.bd এই ওয়েবসাইটে। আবেদনের স্ট্যাটাস চেক করার উপায় নিয়ে একটা শর্ট ভিডিও রয়েছে, ইন্ডি স্ক্রিনে বা আই বাটনে পেয়ে যাবেন। প্রয়োজন হলে দেখে নিতে পারেন। পাসপোর্ট সংক্রান্ত আমার সকল ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, যা থেকে পাসপোর্ট সংক্রান্ত সকল প্রকার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আশা করি। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমার সাথে সংযুক্ত থাকুন। ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর। খোদা হাফেজ।